প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব এবং মহাবিশ্বের পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। দেখো বোর্ডে হেডিংটি লেখা রয়েছে পৃথিবীর গতি, অর্থাৎ পৃথিবীতে এই মহাবিশ্বে পৃথিবী কিভাবে ঘুরছে, কিভাবে আবর্তন করছে, তার উপরেই এই ক্লাসটি আজকে হবে। আমরা আমাদের বই বের করি। আমাদের বইয়ে 54 পৃষ্ঠায় এই টপিকটি রয়েছে। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলা হয়। তাহলে আমরা জানি যে প্রত্যেকটি গ্রহই কিন্তু পৃথিবীর সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তাদের আবর্তন করার একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। তো পৃথিবী পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ যে নির্দিষ্ট রাস্তা ধরে ঘোরে, সেই রাস্তাটাই হচ্ছে যে পথ ধরে আবর্তন করে, সেই পথটাকেই বলা হয় কি কক্ষপথ। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসলে, এটি যদি সূর্য হয়, শিক্ষার্থীরা এই যে পৃথিবী একবার ঘুরে আবার যদি সে এই অবস্থানে আসে, তাহলে কিন্তু 1 বছর পূর্ণ হয় এবং এই ধরনের গতিকে বলা হয় কি বার্ষিক গতি। যখন সূর্যের চারিদিকে পৃথিবী এই যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে একবার সম্পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে আবার আগের নির্দিষ্ট অবস্থানে ফেরত আসে, এই ধরনের গতিকে তখন বলা হবে কি ধরনের গতি? বার্ষিক গতি। আবার বলি একটু, সূর্যের চারিদিকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর এই আবর্তনকে বলা হয় বার্ষিক গতি। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এটি আমাদের মাথায় রাখতে হবে। কত সময় লাগবে? 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে এই সময়টি লাগবে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরও ঘুরছে। এই অক্ষের উপরে যে পৃথিবীর ঘূর্ণায়মান গতি, এটাকেই বলা হচ্ছে আহ্নিক গতি। এই গতির কারণেই কিন্তু দিন রাত্রি সংঘটিত হয়। আহ্নিক গতি মানে হচ্ছে বেলা বা অন্য বলা হয় এটি। তো সেইখান থেকে আহ্নিক গতি এসছে। যখন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, একই সাথে সাথে সূর্য লাটিমের মতো নিজের অক্ষের মধ্যেও কিন্তু ঘোরে, পাক খায়, নিজের অক্ষের চারিদিকেও কিন্তু একবার ঘোরে। তো যখন নিজের অক্ষের চারিদিকে একবার সে ঘূর্ণন সম্পন্ন করছে, তখন এই গতিকে বলা হয় আহ্নিক গতি। এবং এই আহ্নিক গতির কারণে কি সংঘটিত হয়? দিন এবং রাত সংঘটিত হয়। সংজ্ঞাটি তোমরা আবার খেয়াল করো। নিজ অক্ষের উপর পৃথিবীর সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরও ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে বলা হয় কি আহ্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা 1 দিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী রেখা, যা ছেদকারী কাল্পনিক রেখা। শিক্ষার্থীরা, তার মানে এটা যদি একটু অক্ষ হয়, এখানে মাঝে একটা বল কল্পনা করি, সেই বলটি হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী এইভাবে সূর্যের চারিদিকে এই অক্ষ বরাবর ঘোরার সাথে সাথে এভাবে কিন্তু নিজ অক্ষের চারিদিকে ওইভাবে ঘুরছে। এই ঠিক পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা চলে আছে, সেই রেখা বরাবর কিন্তু পৃথিবী নিজ অক্ষের উপর ওইভাবে ঘুরছে এবং এই ঘূর্ণনটাই হচ্ছে আহ্নিক গতি। আবার একটু বলি, অক্ষ কাকে বলে? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর এই অক্ষটি রয়েছে উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর ছেদ করে, অর্থাৎ পৃথিবী যে অক্ষর উপর ঘুরছে সেটি কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর। পৃথিবীর এই অক্ষটি কিছুটা হেলে রয়েছে। দেখো শিক্ষার্থীরা, পৃথিবী কিন্তু সোজা উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে এরকম নয়, পৃথিবী কিন্তু একটু হেলে রয়েছে। তোমরা যদি তোমাদের বইটি খেয়াল করো দেখতে পাবে এটি হচ্ছে উত্তর মেরু এবং এটি হচ্ছে দক্ষিণ মেরু। এটা যদি সোজা দাগ হয়, তাহলে পৃথিবীটা এরকম অক্ষ দিয়ে চলার সময় হেলে চলে এবং এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সামান্য কাত হয়ে থাকে। এবং এই কাত হয়ে থাকার জন্যই কিন্তু গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বাড়ে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে। এই ঘটনার কাত হয়ে থাকার কারণেই কিন্তু এই কাজটি হয়। এবং এই কতটুকু কাত হয়ে আছে? সোজাভাবে থাকার থেকে যে সোজা উত্তর মেরু দক্ষিণ মেরু থাকার কথা ছিল, সেটি কাত হয়ে আছে। সেই কাতটি হয়ে আছে কত? 23.5 ডিগ্রি।
23.5 ডিগ্রি কিন্তু কাত হয়ে আছে পৃথিবী, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা এখানে আমাদের দেখানো হচ্ছে, দেখো এই ছবিটিতে সুন্দর করে দেখানো হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করছে এবং সূর্যের চারিদিকে আবর্তনের সাথে সাথে নিজ অক্ষ বড় বড় কিন্তু সে আবর্তন করছে। এখানে একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, এই তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে সে এই যে উত্তর দক্ষিণ বরাবর যে তার একটা ছেদকারী রেখা গেছে, এই রেখার বরাবর সে এরকম গোল হয়ে আবর্তন করছে। তাহলে এই যে সূর্যের চারিদিকে আবর্তন, এই আবর্তনটাকে বলা হচ্ছে কি গতি? এই আবর্তনটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। এবং এই যে নিজের অক্ষের উপরে যে আবর্তন, এই আবর্তনটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। শিক্ষার্থীরা এরপরে যে আমাদের টপিকটি রয়েছে সেটি হচ্ছে দিন ও রাত। কিভাবে দিন ও রাত হয় আমরা দেখতে পাচ্ছি একটি টর্চের সাহায্যে পৃথিবীর উপরে একটি গ্লোব আকৃতির পৃথিবী একটা দেওয়া হয়েছে। তো এই টর্চের সাহায্যে এই গ্লোবের উপরে আলো ফেলা হচ্ছে এবং যে রুমে এই পরীক্ষাটি করা হবে সেই রুমটাকে কিন্তু একটু অন্ধকার করে নিতে হবে, অন্ধকার কক্ষে এই পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে অন্ধকার কক্ষে যখন এই টর্চ থেকে পৃথিবীর এই অংশের উপর আলো ফেলা হচ্ছে তখন এই অংশটা কিন্তু আলোয় আলোকিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি টর্চকে ধরে নেই সূর্য, তাহলে সূর্যের এই অংশ আলোকিত করছে অর্থাৎ এই অংশে দিন, কিন্তু এই অংশ কিন্তু আলোকিত করছে না অর্থাৎ এই অংশটি তখন রাত। আবার যখন এটি আস্তে আস্তে এভাবে ঘুরতে থাকে, এই যে এটি দেখো অক্ষ দেখা যাচ্ছে, এটা উত্তর দক্ষিণ অক্ষ, তো এইটা যদি এভাবে ঘোরানো হয় তখন দেখা যাবে অন্য অংশ তখন সামনে চলে আসবে এবং সেই অংশ তখন দিন হবে এবং তার বিপরীত অংশ রাত হবে। এভাবেই কিন্তু দিন রাত সংগঠিত হয়। যখন পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে বৃত্তাকারে তখন কিন্তু সূর্য এক এক সময় পৃথিবীর এক এক অংশে আলো দেয় এবং সেই আলো দেওয়ার উপরে ভিত্তি করে পৃথিবী সেই অংশ দিন এবং বাকি অংশ অন্ধকার অংশ রাত থাকে। আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় যাব। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে 56 পৃষ্ঠা, দিন ও রাত কিভাবে সংঘটিত হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার ঘুরছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক দিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীত দিকে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় তখন দিন এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটায় তখন রাত হয়। শিক্ষার্থীরা আমাদের 56 পেজে দেখো আরেকটি ছবি রয়েছে, এই ছবিটি দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি সূর্য এবং সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ছে সেই অংশে দিন, কিন্তু বাকি অংশ সূর্যের আলো পড়ছে না, সেই অংশ কিন্তু অন্ধকারাচ্ছন্ন রয়েছে এবং সেই অংশকে আমরা রাত বলছি। এবং এই বর্ণনা কিন্তু এখানে দেওয়া রয়েছে কিভাবে দিন এবং রাত সংগঠিত হয়। আবার আমরা দেখছি সূর্যের দিকে পৃথিবীর মুখ করা অংশে, যখন পৃথিবী সূর্যের চারিদিকে এইভাবে ঘুরে আসছে, সূর্যের দিকে পৃথিবীর মুখ করা অংশ কিন্তু আলোকিত অবস্থায় থাকছে এবং এই অংশকে আমরা দিন বলছি, বাকি অংশে কিন্তু আলো পড়ছে না, তাই আমরা এই অংশটাকে আমরা রাত বলছি। এরপরে আমাদের টপিকটি রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। শিক্ষার্থীরা আমাদের এরপরে টপিকটি রয়েছে বিভিন্ন কাল কিভাবে তৈরি হয়, মানে ঋতু কিভাবে হয়। আমরা জানি আমাদের 6টি ঋতু, 6টি ঋতুর মধ্যে আমাদের রয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। আমরা সবাই জানি 6টি ঋতু কি কি। এই ঋতুগুলো কিভাবে হয় সেটি নিয়ে একটু আলোচনা করি আমরা। শিক্ষার্থীরা, যখন পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘূর্ণন করে এবং সূর্যের দিকে হেলে থাকে, এই হেলে থাকা অক্ষের কারণেই কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে এই সূর্য যেহেতু একটু কাত হয়ে হেলে আছে 23 ডিগ্রি, এই পৃথিবী যেহেতু একটু কাত হয়ে হেলে আছে 23 ডিগ্রি কোণে, এই হেলে থাকা অংশের জন্যই কিন্তু গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বাড়ে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে এবং ঋতু পরিবর্তন হয়।
সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। গ্রীষ্মকাল, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেটি গ্রীষ্মকাল। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে ব্যাপারটি উল্টো ঘটে, সেখানে তখন কি হয়, শীতকাল হয়। আর শীতকাল কখন? পৃথিবী যখন উত্তর গোলার্ধের বিপরীতে দিকে হেলে থাকে তখন সেই অংশে শীতকাল হয়। এই সময় উত্তর গোলার্ধ তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে দিনের থেকে রাতে কিন্তু তাপমাত্রা বেশি, রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। শিক্ষার্থীরা যদি আমরা ছবিটা ভালো মতো দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো পৃথিবী যখন এইভাবে কাত হয়ে থাকে তখন দেখা যাচ্ছে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি অবস্থান করছে এবং অনেক বেশি আলো পাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে এবং তুলনামূলক অনেক কম আলো পাচ্ছে। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি তখন শীতকাল। দেখো এই অবস্থাটাই হচ্ছে নির্ণয় করছে উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। আবার উত্তর গোলার্ধে কখন শীতকাল হবে? উত্তর গোলার্ধে দেখো পৃথিবী যখন ঠিক ঘুরে সূর্যের এই পাশে আসবে তখন কিন্তু উত্তর গোলার্ধ পৃথিবী থেকে সূর্য থেকে উল্টো দিকে হেলে থাকবে, অর্থাৎ সেই অংশে সূর্যের আলো কম পৌঁছাবে এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো খাড়াভাবে পৌঁছাবে এবং সেই অংশটি তখন কি হবে? সেই অংশটি তখন গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে তখন শীতকাল। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা 8 নাম্বার পর্যন্ত ছোট প্রশ্ন পড়েছিলাম। আজকে আমরা দেখি তার পরবর্তীতে কি কি ছোট প্রশ্ন হতে পারে সেগুলো একটু আমরা দেখব। আমাদের এখানে প্রথম প্রশ্নটি হতে পারে কক্ষপথ কাকে বলে। এর পরের প্রশ্নটি হতে পারে বার্ষিক গতি কাকে বলে, এর সময়কাল কত। আমরা কিন্তু দেখলাম বার্ষিক গতি, পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে তার যে সেটি যে গতি হয় সেটি বার্ষিক গতি এবং এর সময়কাল 365 দিন 6 ঘন্টা। আমাদের 11 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আহ্নিক গতি কাকে বলে, এর সময়কাল কত। অক্ষ বলতে কি বুঝো? অক্ষ হচ্ছে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এর পরের প্রশ্নটি আমরা বলতে পারি দিন ও রাত কেন হয়। এই প্রশ্নটি কিন্তু একটু বড় হবে উত্তর, দিন ও রাত কেন হয়। আমরা কিন্তু এই যে 56 পেজে প্রথম প্যারাটুকু এখানে কিছুটা অংশ দেব যে পৃথিবীর একদিক যখন সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক তখন সূর্যের বিপরীতে থাকে। যখন সূর্যের যে দিকটি সূর্যের দিকে পৃথিবীর মুখ করে থাকে সেই দিকটি হচ্ছে দিন এবং পৃথিবীর যে অংশটি সূর্যের বিপরীতে থাকে সেই অংশটিকে আমরা বলতে পারি কি, রাত।
শিক্ষার্থীরা, আমাদের 14 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন কেন হয়? আমরা কিন্তু ঋতু পরিবর্তন কেন হয় একটু আগে ডিটেলসে সেই অংশটি বললাম। আমাদের 15 নম্বর প্রশ্ন আমরা বলতে পারি গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন, এবং 16 নম্বর প্রশ্ন আমরা বলতে পারি শীতকালে তাপমাত্রা হ্রাস পায় কেন। এই দুটি প্রশ্ন আমরা বলবো যে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তাই অতিরিক্ত সময় সূর্যের আলো পায়, উত্তর গোলার্ধ সূর্যের আলো পায়, এই কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সরাসরি সূর্যের আলোটা তখন উত্তর গোলার্ধের উপর পড়ে। আবার একইভাবে শীতকালে দক্ষিণ গোলার্ধের উপর সরাসরি সূর্যের আলো পড়ে, বিধায় উত্তর গোলার্ধ তখন বিপরীত দিকে ঝুঁকে থাকে এবং তখন তির্যকভাবে উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে, তাই শীতকালে মানে তুলনামূলক দিনের দৈর্ঘ্য ছোট হয় এবং তাপমাত্রা কম হয়। তাই আমরা বলতে পারি যে শীতকালে তাপমাত্রা হ্রাস পায়। একইভাবে আমরা এই কথাটা বলবো গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, তাহলে আজকে এই 8টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে। আশা করি সবাই বাড়ির কাজটি সুন্দরভাবে লিখে মেসেঞ্জারে জমা দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।